আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান খবরগুলো নিয়ে। আজ আমরা আলোচনা করব জনতার মঞ্চ মামলার পুনরুজ্জীবন, ডাকসু নির্বাচনের ফলাফল ও বিতর্ক, সরকারি চাকরির বয়সসীমা পরিবর্তন, নেপালের রাজনৈতিক অস্থিরতা, মার্কিন বাণিজ্য প্রতিনিধির ঢাকা সফর, ১৬ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র প্রদান, জাকসু নির্বাচন, কাতারে ইসরায়েলি হামলা এবং জিটিভিতে নারীর অবৈতনিক কাজের আর্থিক মূল্য নিরূপণ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শুরু করছি দৈনিক নয়া দিগন্তের একটি খবর দিয়ে, যার শিরোনাম হল পুনরুজ্জীবিত হচ্ছে জনতার মঞ্চ মামলা, আইন মন্ত্রণালয়কে চিঠি। প্রতিবেদনটি বলছে, ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষের দিকে আওয়ামী লীগের আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি কর্মকর্তাদের জনতার মঞ্চে অংশগ্রহণের বিরুদ্ধে ২০০২ সালে যে মামলাটি হয়েছিল, সরকার তা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে। মজার ব্যাপার হল, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারই মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রত্যাহার করে নিয়েছিল। তখন সাবেক সচিব ও আওয়ামী লীগ নেতা ডাক্তার মহিউদ্দিন খান আলমগীর সহ ৭ জনকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে। এবার আসা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে পত্রিকাগুলো বেশ সরগরম। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ডাকসুতে নতুন ইতিহাস। পত্রিকাটি বলছে, এবারের নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল রেকর্ড ভোটে জয়লাভ করতে যাচ্ছে এবং ডাকসুর ২৮টি পদের বেশিরভাগেই তারা বিজয়ী হতে চলেছে। তবে এই নির্বাচন নিয়ে অভিযোগও উঠেছে বিস্তর। প্রথম আলোর খবর অনুযায়ী ফল প্রত্যাখ্যান ছাত্রদলের। উমামা বললেন, বয়কট। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে এই ফলাফলকে প্রকল্পিত প্রহসন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমাও ফেসবুকে বয়কট লিখে ফলাফল বর্জনের ঘোষণা দেন। যদিও ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানবীর বারী হামিম বলেছেন, শিক্ষার্থীরা যদি এই রায় দিয়ে থাকে তবে তিনি তাকে সম্মান জানাবেন। চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর দিয়েছে আজকের পত্রিকা। শিরোনামটি হল, চিকিৎসক ও প্রতিবন্ধীদের চাকরিতে প্রবেশের বয়স ২ বছর বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে চিকিৎসক ও প্রতিবন্ধী ব্যক্তিরা সাধারণ প্রার্থীদের চেয়ে ২ বছর বেশি বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন কর্পোরেশন ও সরকারি প্রতিষ্ঠানের কিছু বিশেষ পদে সরাসরি নিয়োগের বয়সসীমা আগের মতোই ৩৫ ও ৪০ বছর করা হচ্ছে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বয়স বাড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর এক অধ্যাদেশে সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছিল। এবার দেশের বাইরের একটি খবরে নজর ফেরানো যাক। বণিক বার্তার শিরোনাম, ওলি সরকারের পতন, নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর দেশজুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাত থেকে দেশটির আইনশৃঙ্খলার ভার নিয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন সহ ক্ষমতাসীন জোটের শরিক দল ও কয়েকজন মন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। এখন দেশটিতে আন্দোলনের প্রতিনিধিদের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মানবজমিনের একটি খবর বলছে, ঢাকা আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ৩ দিনের সফরে আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। এই সফরটি গুরুত্বপূর্ণ কারণ অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক ৩৫% থেকে ২০% নামিয়ে আনার ঘোষণা আদায় করেছিল। এর বিনিময়ে উড়োজাহাজ ও গমের মতো কিছু জিনিস ক্রয়ের অঙ্গীকার করা হয়েছিল। লিঞ্চের এই সফরে সেই সব অঙ্গীকারের বাস্তবায়ন এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে পত্রিকাটি জানাচ্ছে। দেশের ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর দিয়েছে দেশ রূপান্তর। পত্রিকার শিরোনাম, ১৬ বছর বয়সীরা এনআইডি পাবে, ইসি সচিব। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এখন থেকে ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা
জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবে। বিদেশে পড়াশোনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা চিকিৎসার মতো কাজে অল্প বয়সীদের যেন সমস্যায় না পড়তে হয়, সেজন্যই এই উদ্যোগ। বয়স 18 বছর পূর্ণ হলে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে। এছাড়াও এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর থানায় জিডি করতে হবে না বলেও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের আরও একটি খবর এসেছে ইত্তেফাকের পাতা থেকে। শিরোনাম: প্রচারণা শেষ, জাকসু নির্বাচন আগামীকাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু ও হল সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। টানা 12 দিনের প্রচারণা শেষে প্রার্থীরা এখন ভোটের অপেক্ষায়। এর মধ্যেই একটি খবর হল, সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশটি আপিল বিভাগ স্থগিত করেছে। একটি উদ্বেগজনক আন্তর্জাতিক খবর দিয়েছে দৈনিক সমকাল। শিরোনাম: এবার কাতারে হামলা চালালো ইসরায়েল। পত্রিকাটি জানাচ্ছে, ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ দাবি করেছে, তারা 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারীদের ওপর এই বিমান হামলা চালিয়েছে। হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হায়ারের মতো শীর্ষ নেতাদের লক্ষ্য করা হলেও হামাসের সূত্র মতে যুদ্ধবিরতি আলোচনাকারী দলের কর্মকর্তারা বেঁচে গেছেন। হোয়াইট হাউস বলেছে, হামলার বিষয়ে কাতারকে জানানো হয়েছিল, যদিও দোহা এই দাবি অস্বীকার করেছে। সবশেষে একটি ভিন্নধর্মী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনের কথা বলবো। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনের শিরোনাম: উইমেন্স আনপেইড লেবার ওয়ার্থ টাকা 570 ক্রোড়। এর বাংলা করলে দাঁড়ায়, গৃহকর্মে নারীর অবৈতনিক কাজের অবদান 5,70,00,000 কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস প্রথমবারের মতো এ বিষয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে। তাদের সমীক্ষা বলছে, দেশের মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে নারীর অবৈতনিক গৃহস্থালী ও সেবা যত্নের কাজের আর্থিক মূল্য প্রায় 5,70,00,000 কোটি টাকা। এর মধ্যে নারীর বিনামজুরির গৃহস্থালীর কাজের আর্থিক মূল্য প্রায় 3,40,000 কোটি টাকা এবং সেবা যত্নের কাজের আর্থিক মূল্য প্রায় 2,30,000 কোটি টাকা। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।